কেজিএফ চ্যাপ্টার 1 উপমহাদেশের একটি সারা জাগানো ব্লকবাস্টার সিনেমা। এটি 2018 সালে মুক্তি পাওয়া সুপার ডুপার হিট সিনেমা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রকিং স্টার ইয়াশ। মুভিটি ডিরেক্ট করেছেন প্রশান্ত নীল। ছবিটির IMDb রেটিং 8.3 আউট অফ 10। রকি তার মৃত্যু পথযাত্রী মায়ের কাছে করা ওয়াদা রক্ষার জন্য অঢেল শক্তি ও সম্পদের খোঁজ করছিল। এই খোঁজ তাকে নিয়ে যায় স্মাগলিং এর কালো দুনিয়ায়। রকি সত্যি কি পেরেছিল তার মায়ের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে? জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1981 সালের সিন দেখতে পাই। দিল্লির পার্লামেন্টে প্রাইম মিনিস্টার রানিকা সেন রকির জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন এবং তাকে মারতে সৈন্য পাঠান। এরপর সিন কাট হয়ে অনেক সেনা ও হেলিকপ্টার দেখানো হয়। এরপর সিন বর্তমানে 2018 সালে ফিরে আসে। বেঙ্গালুরের নিউজ 24 চ্যানেলের চিফ রিপোর্টার দীপা এলডোরাডো নামের একটি বই হাতে নিয়ে খুবই বিরক্তি প্রকাশ করছিল। তার ভাষ্যে বইটি খুবই বাজে, আর এর লেখক এরকম একটি বই লিখেছেন এটা সে বিশ্বাসই করতে পারছে না। চ্যানেলের মালিক বলে এই বইটি বাজারে এসেছিল, কিন্তু সরকার বইটি ব্যান্ড করে দিয়েছে এবং এর সবকটি কপি পুড়িয়ে ফেলেছে। পুলিশকে কোনোভাবে ম্যানেজ করে এই সর্বশেষ কপিটি সংগ্রহ করা হয়েছে। চ্যানেলের মালিক বইয়ের মালিক আনন্দকে ইন্টারভিউয়ের জন্য ডাকতে চায়, কিন্তু দীপা এতে দ্বিমত পোষণ করে। চ্যানেলের মালিক বলে সরকার যখন এই বইটি ব্যান্ড করতে এত উঠে পড়ে লেগেছে তাহলে এর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। আনন্দকে আমি 50 বছর ধরে চিনি, আমি নিশ্চিত এই বইতে কিছুটা হলেও সত্যতা রয়েছে। এরপর সে দীপাকে আধ ঘন্টা ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি করায়। এরপর আনন্দকে ডাকা হয়। ইন্টারভিউ নেওয়ার জন্য পুরো অফিস খালি করে ফেলা হয়। খুব গোপনীয়তার সাথে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। দীপা আনন্দকে বলে আপনি তো এই বইতে অনেক বড় বড় বিষয় লিখেছেন যা প্রশ্নের পাহাড় তৈরি করবে আর অনেক বড় বড় লোকদের নিমেষেই শেষ করে দেবে। এই বইটা যে সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা তার কি কোনো প্রমাণ আছে? এটার মধ্যে কি আদৌ বিশ্বাস করার মতো কিছু রয়েছে? আনন্দ তখন বইটি চেয়ে নিয়ে তার উপরে লেখা বেসড অফ ট্রু স্টোরি লাইনটি কেটে দেয় এবং বলে এবার তো পড়তে কোনো আপত্তি নেই। এরপর সে বইয়ের নাম এলডোরাডো শব্দের মানে দীপাকে জিজ্ঞাসা করে। দীপা বলে এর মানে নিখোঁজ সোনার রাজ্য। আনন্দ বলে 1000 বছর ধরে সোনার রাজ্য খুঁজতে কত রাজাই না প্রাণ দিয়েছেন, কেউই খুঁজে পায়নি। যদি সোনার রাজ্য কেউ পেয়ে যেত তাহলে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা হতো। এই বইটিও এরকম একটি ব্যক্তিকে নিয়ে লেখা। এটা প্রমাণ করার জন্য একটি যুক্তিযুক্ত প্রমাণও রয়েছে। মাটিতে দাফন করা আছে একটি শক্তি পাথর। এটা কোনো সাধারণ পাথর না, মানুষ সেই পাথরের জন্য জীবন দিতে পর্যন্ত রাজি ছিল। দীপা বলে আমি যেভাবেই হোক ওই পাথরকে খুঁজে বার করব, বলুন কোথায় লোক পাঠাতে হবে। সিন শিফট হলে আমরা দেখতে পাই চ্যানেলের ওনার আনন্দের দেওয়া কেজিএফ শহরের একটি লোকেশনে লোক পাঠায়। দীপা 1950 থেকে 1980 সালে সব পত্রিকাগুলো আনায় এবং বলে এই পত্রিকাগুলোতে কয়লা বা সোনা সম্পর্কিত কোনো আর্টিকেল নেই। আপনিই বলুন আসল কাহিনী, আপনার কাছ থেকেই শুনি আসলে কি হয়েছিল। আনন্দ কাহিনী বলা শুরু করে। তার কাহিনীর সাথে মুভিতে ফ্ল্যাশব্যাক স্টোরি দেখানো হয়। কেজিএফ এ সোনার অনেক দাম ছিল, কিন্তু সেখান থেকে সোনা বের করা হাতগুলোর আলাদা একটা ইতিহাস রয়েছে। 1951 সালে কেজিএফ শহরের 18 কিলোমিটার দূরে কিছু কৃষক জমি খুঁড়তে গিয়ে এক আজব পাথরের সন্ধান পায়। এটা পরীক্ষা করতে সরকারি লোক ও সেই এলাকার প্রভাবশালী ব্যক্তি সূর্যবর্ধন সেখানে যায়। সেদিন একই সাথে দুইটি চমৎকার ঘটনা ঘটে। সোনার খনিরও খোঁজ পাওয়া যায় আর রকিও জন্মগ্রহণ করে। সোনার খনির খোঁজ পেয়ে সূর্যবর্ধন সেখানে থাকা সকল সরকারি লোককে মেরে ফেলে। এদিকে রকি আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন হঠাৎ করে তার মায়ের কাশির সাথে রক্ত বের হতে থাকে। অন্যদিকে সূর্যবর্ধন কেজিএফকে স্টোন মাইলিং এর নামে 99 সালের জন্য লিজ নিয়ে নেয় আর সোনার খনির বিষয়টি গোপন রাখতে দূর দূরান্ত থেকে জোর করে লোক ধরে এনে মাইলিং এর কাজ করাতে থাকে। এদিকে রকির মায়ের কঠিন অসুখ হয়। মৃত্যু পথযাত্রী রকির মা তাকে বলে সে যেন মরার আগে এই পৃথিবীর সবচেয়ে ধনী আর শক্তিশালী ব্যক্তি হয়ে মরে। রকি তার মাকে কথা দেয় সে পৃথিবীর সবথেকে ধনী ও শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবে। এরপর রকির মা মারা যায়। পাওয়ারফুল লোক পাওয়ারফুল জায়গা থেকেই উঠে আসে, এটা ভেবে সে মুম্বাই চলে আসে। মুম্বাই ছিল তখনকার সোনার কালোবাজারের অন্যতম একটি জায়গা, যেখানে নিজের রাজত্ব চালানোর জন্য দুবাইয়ের এনায়েত খলিল নামক একজন ডন মুম্বাইয়ের শেট্টি গ্যাংয়ের সাথে সর্বদা ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। এই দুইজনের লড়াইয়ের মাঝে রকি ঢুকে যায়। রকি ছোট হলেও তার লক্ষ্য ছিল অনেক বড়। মুম্বাই এসে রকি আসলামের দলে জুতা পালিশের কাজ নেয়। একদিন আসলামের এক লোক বলে ভাই পুলিশ খুব ঝামেলা করছে। তখন আসলাম ইয়ার্কি করে বলে কেউ কি আছে যে ওই অফিসারকে মারতে পারবে? তখন পেছন থেকে রকি হাত তুলে বলে আমি মারবো। এরপর রকি বোতল দিয়ে সেই অফিসারের মাথা ফাটিয়ে দেয়, কিন্তু পালানোর সময় তার মনে পড়ে সে তো তার নাম বলতেই ভুলে গেছে। অফিসার জানবে কি করে কে তাকে মেরেছে? রকি আবার সেই অফিসারের সামনে যায় এবং আরেকটা বোতল দিয়ে মেরে বলে আমার নাম রকি। আসলে রকির পরিচিতি দরকার ছিল, তাই সে এই কাজটি করেছে। সে চাইতো সবাই তাকে এক নামে চিনে। আসলাম শেট্টির কাছে গিয়ে বলে রকি আমার ছেলে, ওকে ছেড়ে দিতে বলুন। শেট্টি রকিকে ছাড়িয়ে নেয়। শেট্টি জিজ্ঞেস করে তুই ইন্সপেক্টরকে কেন মেরেছিস? তখন রকি বলে কাউকে মারলে পুলিশ খোঁজ করে, আর যদি পুলিশকেই মারি তাহলে তোমার মতো ডনেরা খোঁজ করবে। এটা শুনে শেট্টি ইমপ্রেস হয়ে যায়। সে রকিকে নিজের দলে নেয়।
সিন আবারও শিফট হয় আর আনন্দ 1978 সালের কাহিনী বলতে শুরু করে। 1978 সালে ইরান আর আফগানিস্তানের যুদ্ধের কারণে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঝামেলা হয়, আর এর প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পেট্রোল, ডিজেল ও স্টিলের সাথে সাথে সোনার দামও আকাশচুম্বী হয়। কিন্তু ততদিনে সূর্যবর্ধন অন্যদের চেয়ে অনেক উপরে উঠে গিয়েছে। তার সোনার সাম্রাজ্য মজুত করার জন্য সে 5 জনকে বেছে নেয়, যারা তার কেল্লার 5টি খুঁটির মতো ছিল। প্রথমজন কমল, তার কাজ হচ্ছে কেজিএফ থেকে বের হওয়া কাঁচামাল থেকে সোনা বের করা। দ্বিতীয়জন রাজেন্দ্র দেসাই, তার কাজ বের করা সোনা বিভিন্ন জায়গায় পৌঁছানো। তৃতীয়জন এন্ড্রু, যার পশ্চিম রাজ্যে আধিপত্য ছিল। চতুর্থজন গুরু পান্ডে, যার শক্তি ব্যবহার করে সূর্যবর্ধন রাজনীতিতে যোগ দেন এবং পুরো শহরকে তার কবজায় করে নেয়। পঞ্চমজন কেজিএফ এ থাকা তার ভাই আধিরা, যাকে সূর্যবর্ধন সবথেকে বেশি বিশ্বাস করত। সবশেষে এসবের জন্য তৈরি সেই কেল্লায় তার ছেলে গারোরাও শরিক হয়। আধিরা ও গারোরার জন্য কেজিএফ এতটাই সুরক্ষিত ছিল যে কেউ এর উপর চোখ পর্যন্ত তুলে তাকাতে পারত না। একদিন সূর্যবর্ধনের হার্ট অ্যাটাক হয়, আর এই সময়ে কেজিএফ এর সঙ্গীদের উদ্দেশ্য পরিবর্তন হতে শুরু করে। প্রথমবারের মতো কেজিএফ এ বিদ্রোহের কালো ছায়া পড়ে। সোনার দাম বাড়ানোর উদ্দেশ্যে থাকা এনায়েত খলিলের কাছে মুম্বাই ঢোকার ছিল এটাই সুবর্ণ সুযোগ। শেট্টির শত্রু দিলওয়ার এনায়েত খলিলের সাথে হাত মিলিয়ে মুম্বাইয়ের নাগবাড়া পোর্টে প্রথমবারের মতো তার সোনা আনার প্ল্যান করে। এর আগেই দিলওয়ার মুম্বাইকে তার দখলে আনার চেষ্টা করে। শেট্টির সব লোককে সে একে একে মারতে শুরু করে। দেশ স্বাধীনের পর প্রথমবার মুম্বাইতে হাই অ্যালার্ট জারি করা হয়। দিলওয়ার পোর্টকে তার দখলে নিতে গেলে এক বড় মুসিবত তার সামনে এসে পড়ে। দিলওয়ারের লোকজন রকিকে খুঁজতে শুরু করে, কিন্তু রকিকে কোথাও পাওয়া যাচ্ছে না। রকিকে খুঁজে না পাওয়া পর্যন্ত সোনা আনতে বারণ করে দেওয়া হয়। শেষে রকিকে তারা ধরে ফেলে। সবাই মিলে রকিকে মারতে মারতে ঝুলিয়ে ফেলে। এদিকে রকি ধরা পড়েছে শুনে শেট্টি অনেক আপসেট হয়ে যায়। দিলওয়ার সোনা পোর্টে আনার নির্দেশ দেয়, কিন্তু রকি একাই সব গুন্ডাদের মেরে সাফ করে ফেলে। দিলওয়ার পালানোর চেষ্টা করলে রকি তার পিছু নেয়। এখানেও সে অনেককে মারে। এরপর দিলওয়ারকে মেরে পোর্টে ঝুলিয়ে রেখে সোনা বোটে বোট আসার অপেক্ষা করে। বোটের লোকেরা রকিকে দেখেই ভয়ে বোট ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা রকির ওয়ান ম্যান আর্মি শেপ দেখতে পাই। সিন কাট হলে আমরা দেখতে পাই আফ্রিকা থেকে আসা সোনা মুম্বাইয়ের কোস্টগার্ডের সহায়তায় নামিয়ে সেখান থেকে পুলিশের সাহায্যে ট্রাকে করে রকির কাছে আনা হচ্ছিল। রকি সোনার কোয়ালিটি চেক করে স্মাগলিং করার জন্য আলাদা আলাদা জায়গায় পাঠাচ্ছিল। সে মুম্বাইয়ে এক প্রকার ডন হয়ে গিয়েছিল। এদিকে কয়েকজন শেট্টিকে রকির বিরুদ্ধে উস্কে দেয়। একজন বলে, ভাই সবাই আপনাকে ভয় পায়, শুধু এই রকি বাদে। পাঠান নামে শেট্টির এক লোক বলে, ভাই 10-12টা খুন করলেই কেউ ডন হয়ে যায় না। তখন সেখানে এন্ড্রু চলে আসে। শেট্টি খুব ভয়ে ভয়ে তাকে খুব খাতির যত্ন করে, কারণ এন্ড্রু ছিল শেট্টির বস। সে রকিকে বলে বেঙ্গালুরে তার একটি কাজ করে দিতে পারলে রকিকে মুম্বাই শহর দিয়ে দেবে। রকি রাজি হয়, অর্থাৎ রকি এখানে শেট্টিরও উপরে চলে যায়। রকি এবার পাঠানকে বলে, আমি 10-12 জন ছিচকে গুন্ডাকে মেরে ডন হইনি, আমি যাদেরকে মেরেছিলাম তারা সবাই ডনই ছিল। এরপর বেঙ্গালুরে যাওয়ার পথে রকির সাথে রাজেন্দ্র দেসাইয়ের মেয়ে রিনার দেখা হয়। প্রথম দেখাতেই রিনাকে তার ভালো লেগে যায়, আর সে রিনাকে প্রপোজ করে বসে। রিনা তার লোকদের রকিকে মারতে বলে, কিন্তু রকি সবাইকে মেরে এন্ড্রুর কাছে যায়। এদিকে কমল রিনার লোকদের মারার কারণে রকিকে খুঁজতে থাকে। অন্যদিকে এন্ড্রু কারোরাকে মারার দায়িত্ব রকিকে দেয়। একজন পুলিশ তাকে সব প্ল্যান বুঝিয়ে দেয়। রকি নিজের মতো করে সবকিছু পর্যালোচনা করছিল। এদিকে কমলের লোকজন রিনা সহ রকিকে খুঁজতে থাকে। রকির হোটেলে তারা চলে আসে খুঁজতে খুঁজতে। রিনার লোকজন সহ ড্রাইভারকে মারধর করে রকি। এরপর রিনাকে গাড়িতে করে নিয়ে আসে। গাড়িতে থাকা অবস্থায় রকি এক গরিব মাকে রাস্তায় পড়া একটি রুটি নেওয়ার চেষ্টা করতে দেখে, কিন্তু গাড়ির চাপের কারণে ওই মহিলা রুটিটি নিতে পারছিল না। রকি গাড়ি থামিয়ে সেই মহিলার রুটিটি কুড়িয়ে দেয় এবং বলে, আমি জানি এই রুটির মূল্য কতটা। এই দুনিয়াতে একজন মা হলো সবথেকে বড় যোদ্ধা। পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়। এই ঘটনা দেখে রিনা রকির উপর কিছুটা ইমপ্রেস হয়। এরপর সে রিনাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশ তাদের গাড়ি থামায়। গাড়ি থামিয়ে তারা কিছু ট্রাক যাওয়ার ব্যবস্থা করে দেয়। রকির কাছে এই ট্রাকগুলো পরিচিত মনে হয়। সে ট্রাকগুলোর পিছু নেয়। রিনা গাড়ি থেকে নেমে দেখে রকি নেই। তখন কমল ও তার লোকেরাও সেখানে চলে আসে। সিন আবারও কাট হয় 1981 সালে। আনন্দ নাগরাজ নামের এক লোকের কাছে রকির ব্যাপারে জানতে চায়। সেই লোকের কাছে আনন্দ রকির নাম রাজা থেকে রকিতে পরিবর্তনের কারণ জানতে চায়। আসলে রকির আসল নাম ছিল রাজা। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রকির নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রদর্শন করার শখ ছিল। একদিন হাই স্পিডে গাড়ি চালানোর জন্য রকিকে পুলিশ গ্রেফতার করে। প্রথমে পুলিশ রকির সাথে খুব খারাপ আচরণ করে, কিন্তু তারা যখন রকির পরিচয় পায় তখন তাদের হাত পা কাঁপতে শুরু করে। মূলত নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রদর্শন করাই এটাই সব থেকে বড় মাধ্যম, যে চেহারাতে তাকে না চিনলেও নামে তাকে সবাই চিনবে। এভাবে রকি তার নাম রাজা থেকে রকিতে পরিবর্তন করে ফেলে। দীপা আনন্দকে বলে, আপনি এই কাহিনীর অনেক সামনে চলে গিয়েছেন। আসলে আনন্দের বয়স হয়েছিল, তাই সে কাহিনীর ক্রমান্বয় আর প্রেক্ষাপট ধরে রাখতে পারছিল না। আনন্দ আবার আগের কাহিনীতে ফিরে আসে।
রকির মাথায় আসে মুম্বাই পোর্টে যে সোনা স্মাগলিং হচ্ছে সেটা পুলিশের তত্ত্বাবধানে বেঙ্গালুরু থেকে হচ্ছে। কেন হচ্ছে সেটা জানার জন্য রকি ট্র্যাকে করে চুপি চুপি সেই আস্তানায় চলে আসে। মুম্বাইয়ে রকির কাছে সোনার বক্স না যেয়ে কোথায় যায় সেটা জানতে পারে রকি, কিন্তু সোনার উপরে থাকা সিলমোহরে রকি তখনও মনোযোগ দেয়নি। বেঙ্গালুরের বক্সগুলো দেখে রকি বুঝতে পারে সোনাগুলো আসলে আফ্রিকা থেকে আসছে না। রকির মনে তখন প্রশ্ন জাগে, তাহলে সোনা আসছে কোত্থেকে আর এর পেছনে কে কে আছে। এরপর সিন কাট হয়। গুরু পান্ডের ডিওয়াইএসএস পার্টি প্রথমবারের মতো ইলেকশনে জিতে যায়। এন্ড্রু গারোরাকে কেজিএফ থেকে বের করে আনার ব্যাপারে রাজেন্দ্র দেসাইয়ের সাথে কথা বলে। তারা প্ল্যান করে গারোরার বাবার মূর্তি বানাবে, সেটা উদ্বোধন করতে গারোরা নিশ্চয়ই আসবে। তখনই গারোরাকে মেরে ফেলার সব থেকে বড় সুযোগ, আর এই দায়িত্ব দেবে রকিকে। সিন আবারও কাট হয়। কেজিএফে গারোরার লোকদের তার বেঙ্গালুরু যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। রকি পাবে আসে, এখানে রিনাও ছিল। এরপর সেখানে কমল চলে আসে এবং রকিকে মারতে যায়। তখন রিনা বলে, আমার সব লোকের মাঝেও যদি তুমি আমাকে ছুঁয়ে দেখাতে পারো তাহলে আমি তোমার হয়ে যাব। রকি তখন সেখানে পেট্রোলের বন্যা বইয়ে দেয় আর ম্যাচ হাতে নেয়। সবাই ভয় পেয়ে পিছু হটে আসে, কারণ পেট্রোলে ম্যাচ পড়লেই সবাই পুড়ে মারা যাবে। রকি রিনাকে ছুঁতে গিয়েও তার হাত সরিয়ে নেয় এবং বলে, আমি কাপুরুষ না, আর একটা মেয়েকে ছুলেই তার মনে জায়গা করে নেওয়া যায় না। এরপর কমল রকিকে মারতে যায়। তখন সেখানে এন্ড্রু আর রাজেন্দ্র দেসাই চলে আসে। কমল থেমে যায়। এন্ড্রু গারোরাকে মারার কথা জিজ্ঞেস করে। তখন রকি তার পর্যবেক্ষণ আর প্ল্যান বলে। সে গারোরাকে সবার সামনে এসএস পার্টিতে মারবে। সেই অনুযায়ী তারা প্ল্যান রেডি করে। পার্টি অফিসে তারা সবাই গারোরার জন্য অপেক্ষা করতে থাকে। গারোরা এলে রকি তাকে মারতে যাবে, ঠিক তখনই প্ল্যান পাল্টে যায়। তারা দেখতে পায় পুরো পার্টি অফিসে সবাই গারোরার রক্ষাকারী। এদিকে সূর্যবর্ধনের মূর্তি তৈরির কথা থাকলেও পরে দেখা যায় মূর্তিটি আসলে গারোরা। এন্ড্রু ও তার সাথীরা সবাই অবাক হয়ে যায় যে গারোরা কিভাবে এত তাড়াতাড়ি এত বড় একটা মূর্তি পাল্টে দিল। গারোরা বলে, এখন সবাইকে ছেড়ে দিলেও সূর্যবর্ধন যেদিন মারা যাবে সেদিন সবাইকে সে খুঁজে খুঁজে মারবে। এরপর সিন কাট হয়। এন্ড্রু এবং অন্যরা তাদের ফেল হওয়া প্ল্যান নিয়ে হাউতাশ করছিল। তারা মূলত গারোরাকে মেরে তার সাম্রাজ্য হস্তগত করার চেষ্টা করছিল, কিন্তু এখন গারোরাকে মারতে হলে কেজিএফে তার সাম্রাজ্যে গিয়ে তাকে মারতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। সে সময় আগের মতো করে রকি তার হাত তোলে, যেভাবে ছোটবেলায় সে পুলিশ অফিসারকে মারার জন্য হাত তুলে তার উপস্থিতি জানান দিয়েছিল। রকি সেখানে যাওয়ার সব প্ল্যানিং সেট করে। সেই প্ল্যানিং অনুযায়ী রকি কেজিএফে যায়। কেজিএফ এর লোকেরা খনি থেকে সোনা বের করার জন্য জবরদস্তি লোক উঠিয়ে নিয়ে যাচ্ছিল। রকি কেজিএফ এর বাইরের লোকদের একে একে মেরে ফেলে। এরপর যেই ট্র্যাকে লোক নিচ্ছিল সেই ট্র্যাকে বাকিদের সাথে উঠে বসে। কেজিএফ এর অন্য লোকেরা এসে আগের সব লোককে মরে পড়ে থাকতে দেখে। এদের ভিতর একজন বেঁচে ছিল। সে বলে, একজন লোকই সবাইকে মেরেছে, এটা বলেই সে মারা যায়। তখন তারা ট্র্যাক সেখান থেকে নিয়ে যায়, আর সেই ট্র্যাকে অনন্য দাসীদের সাথে রকিও ছিল। এদিকে সূর্যবর্ধনের হার্ট অ্যাটাকের পর সে শয্যাশায়ী হয়ে যায়। তার মৃত্যুর পর তার ছেলে গারোরা ও ভাই আধিরার ভিতরে কে এই কেজিএফ এর মালিক হবে সেটা জানতে চাইলে সূর্যবর্ধন তার ভাই আধিরাকে বলে, এই সাম্রাজ্য গড়ে তুলতে তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো আশা করি গারোরাকেও ঠিক একইভাবে সাহায্য করবে। অর্থাৎ সে গারোরাকে বেছে নেয়। তার এই সিদ্ধান্ত পুরো সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। আধিরা গারোরার উপর হামলা করায়, কিন্তু ব্যর্থ হয়। এরপর গারোরা আধিরার উপর হামলা করিয়ে তাকে মেরে ফেলে এবং পুরো সাম্রাজ্য দখল করে তার ইচ্ছে মতো শাসন করা শুরু করে। সে জানত তার আপন লোকেরাই তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু সে তার বাবার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত। সিন কাট হয়। সেই ট্রাকগুলো কেজিএফ এর ভিতরে পৌঁছায়। রকি সহ বাকিদের ভিতরে ঢোকানো হয়। সূর্যবর্ধন তার সাম্রাজ্যকে সুরক্ষিত করার জন্য অনেক কড়া ব্যবস্থা করেছিল। একটা 600 ফুট উঁচু দেওয়াল, মজবুত লোহার দরজা, সবার উপরে নজর রাখার জন্য বলরাম নামের একজন সেনাপতি সহ আরও অনেক কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছিল। কেজিএফ এ দিনমজুরি করতে আনা শ্রমিকদের গরম করা লোহা দিয়ে সিলমোহর করে দেওয়া হতো। গারোরা ছিল অনেক নৃশংস। সে 3 জন লোককে পূজার বলি দেওয়ার জন্য বন্দী করে রাখে। তার লন্ডন ফেরত ভাই বিরাট এসব দেখে অবাক হয়ে যায়। পরদিন রকি সহ বাকিদের খোদাই করার জন্য নিয়ে যাওয়া হয়। রকি সেখানকার জায়গা ও পরিবেশ সবকিছু লক্ষ্য করছিল। 900 ফিট গভীরে তাদের খোদাই করতে পাঠানো হয়। রকি সেখানে স্বর্ণপাথর দেখে বুঝতে পারে বেঙ্গালুরে দেখা সেই স্বর্ণ এখান থেকেই এসেছে। সেদিনের মতো খোদাই কাজ শেষ হয়। এদিকে একজন লোক এসে কেজিএফ এর লোকদের মারা যাবার কাহিনী বলরামের কাছে পৌঁছে দেয়, যাদেরকে রকি কেজিএফ এ ঢোকার সময় মেরেছিল। রকি সেই জায়গার সিকিউরিটি ও অনন্য ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। রকি ভেতরে ভেতরে মহলে যাবার প্ল্যানিং করছিল, অন্যদিকে আবার লোকেদের সাথে মিলে কাজও করছিল। কেজিএফ এর দাসদের জন্য একটি সাদা লাইন ক্রস করা নিষেধ ছিল। সেই লাইনের ভেতরে এক বাচ্চার বল চলে যাওয়ায় সেই বাচ্চাটি ওই বলটি আনার জন্য লাইনটি ক্রস করে। তার মা দৌড়ে যায় তাকে থামাতে, কিন্তু কেজিএফ এর সৈন্যরা মহিলাটিকে মেরে ফেলে। তারপর তারা বাচ্চাটিকেও মেরে ফেলে। সেখানকার দাসেরা লাশ দুটিকে কবর দেয়। তখন রকি জানতে পারে এখানে যারা কাজ করতে অক্ষম তাদেরকে মেরে ফেলা হয়, আর কিছু হলেই অকথ্য নির্যাতনের সাথে খাবার বন্ধ করে দেওয়া হয়।
সেদিনও লাইন ক্রস করার কারণে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। এক কথায় এখানে চলছিল তুমুল এক অরাজকতা। এখানে এক পাগল বাচ্চাদের গল্প শোনায়, গল্পের সাথে সেখানকার লোকদের উপর অকথ্য নির্যাতনের কাহিনী দেখানো হয়। তখনই রকির জন্ম নেওয়ার সিন দেখানো হয়, আর পাগলটি বলে একজন আসবে যে সবার কষ্ট দূর করে দেবে। তখন রকি ভয় না পেয়ে গুলি উপেক্ষা করে রেশানের চাল নিয়ে আসে। এভাবে সে ওই সকল দাসদের মনে আলাদা একটি জায়গা করে নেয়। এরপর আনন্দ আর নাগরাজ নামে সেই লোকটিকে আবারও দেখানো হয়। নাগরাজ আনন্দকে আবার রকির বীরত্বের গল্প বলে, যে কিভাবে রকি একাই অনেকগুলো লোকের বিরুদ্ধে লড়াই করেছিল। সিন আবারও প্রেজেন্টে ফেরত আসে। আনন্দ আবারও কাহিনীর বেশি সামনে চলে গিয়েছে। সে আবারও কেজিএফ এর কাহিনী বলা শুরু করে। অসুস্থ সূর্যবর্ধন বুঝতে পারছিল কেজিএফ এ ষড়যন্ত্র চলছে। খুব শীঘ্রই একটা বড় রকমের তুফান কেজিএফ এর উপরে নেমে আসবে। এদিকে রাজেন্দ্র দেশাই গুরু পান্ডের কাছে যায়। গুরু পান্ডে বলে সব থেকে বড় সমস্যা এনায়েত খলিল। সে যদি একবার এখানে চলে আসে তাহলে আর তাকে এখান থেকে বের করা যাবে না। অন্যদিকে আগামী ইলেকশনে প্রেসিডেন্ট পদে রানিকা সেন দাঁড়াবে, আর সে যদি একবার ক্ষমতায় এসে যায় তাহলে এনায়েত খলিলের সাথে মিলে সাম্রাজ্য শেষ করে দিতে পারে। সূর্যবর্ধনও গারুরাকে সেম কথা বলে। সিন কাট হয়। কেজিএফ এর শ্রমিকরা কাজ করে যাচ্ছিল। রকি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে ঢোকার প্ল্যান করে। সে ভেতরে ঢুকে নকশা দেখে আবারও বের হয়ে আসে। সিকিউরিটি ফাঁকি দিয়ে এটা করা মোটেও সহজ ছিল না, কিন্তু রকির প্ল্যানিং এতটাই জোরালো ছিল যে সে এটা করে ফেলে। কিন্তু এটা তার পাশের দিনমজুরটি দেখে এবং বলে তাকেও রকির সাথে নিয়ে যেতে। রকি রাজি হয় না। এদিকে মেইনটেনেন্স রুমে কেউ ঢুকেছে এটা কেজিএফ এর লোকেরা বুঝে যায়। রকি সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। গারোরা সেখানে এসে বলে মেইনটেনেন্স রুমে কে গিয়েছে সেটা যদি বলো তাহলে শুধু তাকেই মারবো, আর যদি না বলো তাহলে সবাইকে মেরে ফেলা হবে। রকিকে দেখে ফেলা সেই লোকটির গর্ভবতী স্ত্রীও সেখানে ছিল। লোকটি বুঝতে পারে যদি রকি সামনে না যায় তাহলে তার গর্ভবতী স্ত্রীকেও মরতে হবে। সে তার স্ত্রীকে বাঁচাতে দৌড়ে সামনে যায় আর বোঝায় সেই মেইনটেনেন্স রুমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে গুলি করে তাকে মেরে ফেলা হয়। এদিকে এন্ড্রুর কাছে খবর যায় রকিকে মেরে ফেলা হয়েছে, কারণ তারা ভেবেছিল রকি হয়তো সামনে গিয়েছে। এটা শুনে রিনা খুব কান্না করতে থাকে, কারণ সে মনে মনে রকিকে ভালোবেসে ফেলেছিল। সিন কাট হলে আমরা দেখি সেই মারা যাওয়া লোকটির একটি মেয়ে সন্তান হয়েছে। সেখানে মেয়ে সন্তান হলে তাদেরকে মেরে ফেলা হয়। রকি বাচ্চাটিকে কোলে নেয়। সেখানে থাকা সবাই বাচ্চাটির জন্য কান্না করতে থাকে। রকি বাচ্চাটিকে তার মায়ের কোলে দেয়। রকির তার ছোটবেলার কথা মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রকি ঔষধ নিয়ে বাড়ি ফিরে দেখে তার মা মারা গিয়েছে। তখন রকি সেই মহিলাটিকে বলে ইমোশনাল না হয়ে যে কাজটা করতে এসেছো সেটাই করো। শ্রমিকরা আবারও কাজ শুরু করে। তখন একজন অন্ধ বুড়ো লোককে গারোরার লোকেরা ধরে নিয়ে যাচ্ছিল, কারণ সে কাজ করতে অক্ষম ছিল। তারা তাকে মাইলিং এর জায়গায় নিয়ে যায়, আর এই মৃত্যুকে তারা খুব উপভোগ করে। রকি হাতুড়ি দিয়ে গারোরার এক লোককে মারে। বাকিরা ছুটে আসে রকিকে মারার জন্য। রকি বাকি সবাইকে মেরে ফেলে। এরপর মাইলিং গ্রাউন্ডে যায় সেই লোকটিকে বাঁচাতে। সে একজন বাদে সবাইকে মেরে ওই বুড়ো লোকটিকে নিয়ে বাইরে চলে আসে। সেখানকার সব শ্রমিক অবাক হয়ে রকির দিকে তাকিয়ে থাকে, আর প্রথমবারের মতো তাদের মনে হয় তারাও তো প্রতিবাদ করতে পারে। রকির বাঁচিয়ে রাখা সেই লোকটিকে পায়ে শিকল বেঁধে নিয়ে আসে, আর সবার সামনে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। আর এই লাশ জ্বালিয়ে প্ল্যানিং অনুযায়ী সে এন্ড্রুকে সিগন্যাল দেয়। রকির সাথে এন্ড্রুর কথা হয়েছিল যে বড় একটি আগুন জ্বালিয়ে সে সিগন্যাল দেবে। এন্ড্রু বুঝতে পারে রকি বেঁচে আছে। আগুন দেখে গারোরার সব গার্ড সেদিকে যেতে শুরু করে, কিন্তু গারোরার লন্ডন ফেরত ভাই বিরাট প্ল্যান করে সূর্যবর্ধনকে মেরে ফেলে আর গাড়িগুলোর কেজিএফে যাওয়া বন্ধ করে। মুভির এই পর্যায়ে আমরা বুঝতে পারি এন্ড্রুর সাথে সব প্ল্যান আসলে গারোরার এই ভাইয়েরই করা। যদিও তাকে দেখতে সাদাসিধা মনে হয়, কিন্তু সে আসলে গারোরাকে মেরে সবকিছু হস্তগত করতে চায়। সূর্যবর্ধনের অন্তিম সংস্কার করা হয়। গারোরা দেবের পূজা ও বলিদানের ব্যবস্থা করে। কেজিএফ এর সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। রকি গারোরাকে মারার দিনও চলে আসে। কেজিএফ এর সকল শ্রমিক রকিকে সাহায্য করতে এগিয়ে আসে। রাতে শর্ট সার্কিট করিয়ে পুরো নারাচির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গারোরা পুজো মণ্ডপে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে রকি সুড়ঙ্গ ধরে কেজিএফ এর মহলের উদ্দেশ্যে রওনা হয়। গারোরার সেনাপতি বলরাম বুঝতে পারে কোথাও না কোথাও কেউ একজন অবশ্যই লুকিয়ে আছে গারোরাকে মারার জন্য। এদিকে পূজা শুরু হয়। গারোরা বলি দেওয়ার উদ্দেশ্যে সেখানে যায়, আর এক এক করে দুজন লোককে সে বলি দেয়। কিন্তু তৃতীয় বলির ব্যক্তি ছিল রকি। রকিকে আনা হলে কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ছুরি দিয়ে গারোরার গলা কেটে ফেলে। সবাই অবাক হয়ে যায়। মুহূর্তেই সবার কাছে গারোরার মৃত্যুর খবর পৌঁছে যায়। অনেকেই কেজিএফ এর দখল নেওয়ার জন্য বসেছিল, কিন্তু কেউ জানতো না রকি এখানে খেলা পাল্টে দিয়েছে। যদিও কেজিএফ এর ভাগিদার অনেকেই ছিল, কিন্তু রকির প্ল্যান ছিল অন্যরকম। প্রথমবার যখন রকি গারোরাকে মারার সুযোগ পেয়েছিল, চাইলে সে তখনই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তখন মারেনি। কারণ যখন এন্ড্রু এসে তাকে পুরো মুম্বাই দিয়ে দেওয়ার কথা বলেছিল, তখন তার কাছে মুম্বাই শহরটাকে খুব ছোট মনে হয়েছিল, কারণ কেউ একজন চাইলেই এই মুম্বাই তাকে দিয়ে দিতে পারে। তখন রকি অনেক বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখে। সে গারোরাকে দেখে বুঝতে পেরেছিল এই হলো আসল শক্তিশালী, এ সবার উপরে। রকি আসলে যাদের শক্তিধর ভাবে তারা এর নিচেই থাকে। তখনই সে গারোরাকে মেরে কেজিএফ হাসিল করার স্বপ্ন দেখে।
গারোরাকে সেদিন সবার সামনে মেরে রকি সকল দিনমজুরের ভয় দূর করে দিয়েছিল। এখন বলরামের ইশারায় যদি 400 সেনা রকিকে মারতেও আসে, তাহলে 20,000 শ্রমিকও সেই সেনাদের দমন করতে প্রস্তুত ছিল। এই দাসেরা রকির একটি বাহিনীতে পরিণত হয়। আর এখানেই কেজিএফ চ্যাপ্টার 1 মুভিটি শেষ হয়। ভিউয়ার্স, কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এর পরের ভিডিওতে আমরা কেজিএফ চ্যাপ্টার 2 এর বাংলা এক্সপ্লেনটি দেখব। ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।